প্রিয় ছাত্রছাত্রীরা, পিন্টু দাসের বাংলা পড়াশোনা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর পাঠ্য অসুখী একজন কবিতাটি নিয়ে আলোচনা করব। অসুখী একজন এই কবিতাটির রচয়িতা হলেন পাবলো নেরুদা। তিনি ছিলেন চিলিয়ান কবি। চিলি একটা দেশ, সেই চিলি দেশের সীমান্ত শহর পারেলেতে তিনি জন্মগ্রহণ করেন। অনেকে বলেন পারল নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন 1904 খ্রিস্টাব্দের 12 জুলাই। তিনি পরলোক গমন করেন, এটা তার জন্ম, আর পরলোক গমন করেন 1973 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর। তিনি তার আসল নাম কিন্তু পাবলো নেরুদা নয়। পাবলো নেরুদা হলো তার ছদ্মনাম। 16 বছর যখন তার বয়স ছিল তখনই তিনি এই ছদ্মনাম গ্রহণ করেছিলেন। তার আসল নাম হলো নেক্তালি লিকার্দো রেয়েন্স বাসো আলতো। তাহলে তার আসল নাম নেক্তালি লিকার্দো রেয়েন্স বাসো আলতো। তিনি পাবলো পিকাসোর পাবলো এবং চেক লেখক জাঁ নেরুদা এই পদবিটি গ্রহণ করেন, দিয়ে ছদ্মনাম পাবলো নেরুদা নামে তিনি কবিতা বা গল্প লেখালেখি করেন। তার এই কবিতার মধ্যে তার ব্যক্তিগত জীবনের ছাপ কিছুটা লক্ষ্য করা যায়। তিনি একজন বিখ্যাত কূটনীতিবিদ ছিলেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসাবে তিনি নিয়োজিত ছিলেন। তিনি আজীবন শান্তি এবং মানবতার জয়গান গেয়েছেন। এমন একটা সময় উপস্থিত হয় যখন বিশ্বযুদ্ধ হাজির। সেই বিশ্বযুদ্ধের সময় একদিকে বিশ্বযুদ্ধ হাজির, অন্যদিকে চিলি নামক দেশটি সে স্বাধীনতা সংগ্রাম করছে। এই রকম সময়ে তিনি বাধ্য হন যুদ্ধে যেতে। সেই প্রেক্ষাপটেই কবিতাটি রচিত। অসুখী একজন কবিতাটি প্রকৃত যে নামে লেখা হয়েছিল তা হলো লা দেশ দি কাদা এই নামে পাবলো নেরুদা লিখেছিলেন। এটি তার কোন কাব্যের মধ্যে রয়েছে? না, এক্সট্রাভাগারিয়া। এই কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি লা দেশদি কাদা নামক যে কবিতাটি, সেই কবিতাটি এক্সট্রাভাগারিয়া এই কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি পাবলো নেরুদার লেখা। এই কবিতাটির বাংলায় অনুবাদ অসুখী একজন করেন আমাদের নবারুণ ভট্টাচার্য মহাশয়। আধুনিক সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য অসংখ্য কবিতা অনুবাদ করেছেন, বিখ্যাত কবিতা তার যেগুলো ভালো লাগতো। এছাড়াও আমাদের বাংলা সাহিত্যের উপন্যাস, ছোট গল্পের মতো অসংখ্য রচনা তিনি রচনা করেছিলেন। তার পিতার নাম বিজন ভট্টাচার্য, মাতা ছিলেন মহাশ্বেতা দেবী। যাই হোক, এখন আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। অসুখী একজন কবিতাটি প্রথমে রয়েছে কি, আমি তাকে ছেড়ে দিলাম।
আমি কে? আমি হলো আমি কবিতার কথক, কবি বা কবিতার কথক। এই আমি হলেন কবিতার কথক। তাকে, তাকে কাকে? না তাকে বলতে কবির বা কবিতার কথকের প্রিয়তমাকে। তমা, এই প্রিয়তমা সংকীর্ণ অর্থে কবির প্রিয়তমা। ব্যাপক অর্থে যদি দেখতে হয় তাহলে বলা যায় যে দেশমাতা, দেশমাতাকে ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন? এখন প্রশ্ন, কেন ছেড়ে দিলেন? না মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে সামিল হওয়ার জন্য, সামিল হওয়ার জন্য তাকে যেতে হয়েছিল যুদ্ধে। স্বাভাবিক কারণে তার তাকে গৃহ ছেড়ে, তার প্রিয়জনদেরকে ছেড়ে চলে যেতে হয়েছিল যুদ্ধক্ষেত্রে। আসলে আবেগ বনাম বাস্তবতা, আবেগ বনাম আদর্শ, এর লড়াইয়ে কবি আদর্শটা কি? না দেশপ্রেম, এবং বাস্তবটা হচ্ছে মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। এর আর আবেগটা কি? আবেগ হচ্ছে প্রিয়জনদের প্রতি ভালোবাসা। এর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত কবি আদর্শ এবং বাস্তবকে গ্রহণ করেছিলেন এবং প্রিয়জনদেরকে ছেড়ে, বিশেষ করে তার প্রিয়তমা বা দেশমাতাকে ছেড়ে তিনি যুদ্ধক্ষেত্রে সামিল হয়েছিলেন। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজার সামনে সেই প্রিয়তমা বা দেশমাতা অপেক্ষারতা অবস্থায় রইলেন। কিসের অপেক্ষা? অপেক্ষাটা কেন? না অপেক্ষাটা কেন? না অপেক্ষা এই কারণে, অপেক্ষা কবির বাড়ি ফেরার অপেক্ষা। এই অপেক্ষায় কবির প্রিয়তমা দরজায় বাড়ি ফেরার আশায় দাঁড়িয়েছিলেন। আমি চলে গেলাম দূরে, বহু দূরে। এই দূর একদিকে যেমন তার বাড়ি থেকে অনেক দূরে যুদ্ধক্ষেত্রে, ঠিক তেমনি বাড়ির মানুষজনের প্রেম ভালোবাসা থেকে অনেকটা দূরে তিনি চলে গেলেন। সে জানতো না আমি আর ফিরে আসবো না। কবি তো চলে গেলেন, কিন্তু তার মন কি তার সঙ্গে গেল? না, তার মন যেন রয়ে গেল তার বাড়িতেই, তার প্রিয়জনের কাছেই। তাই তো সে আত্মকথন বা স্বগতোক্তিতে কবি বলেছেন যে সে বলতে কে? না সে বলতে কবির প্রিয়তমা বা দেশমাতা। সে জানতো না, কি জানতো না? না আমি আর ফিরে আসবো না। আমি কে? আমি হচ্ছে কবি বা কবিতার কথক। তিনি আর ফিরে আসবেন না। কোথায় ফিরে আসবেন না? না তার বাড়িতে ফিরে আসবেন না। এবার সে কেন জানতো না? সে বলতে কে? না প্রিয়তমা। কেন জানতো না? এই কারণে জানতো না, সে এই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অনভিজ্ঞ ছিল। ভয়াবহতা সম্পর্কে অনভিজ্ঞ ছিল। দ্বিতীয় কারণ, সে নিতান্ত সহজ সরল। স্বাভাবিক কারণে তার যুদ্ধের মারপ্যাঁচ, মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপট তার হৃদয়ঙ্গম ছিল না, বা তার যুদ্ধের ব্যাপকতা, যুদ্ধের পরিণতি, এগুলো তার জ্ঞাত ছিল না। তাই হয়তো তিনি জানতেন না যে কবিতার কথক বা তার প্রিয় যে যুদ্ধে গেছে তাকে ছেড়ে সে আর কখনো ফিরে আসবে না। এবার ফিরে না আসবো না এই প্রত্যয় কেন? না যে যুদ্ধের অভিঘাত, সেই যুদ্ধের অভিঘাতে, যুদ্ধের যে ব্যাপকতা বা অভিঘাত,
সেই যুদ্ধের ব্যাপকতা আর অভিঘাত কি করেছে না কবিকে যেন নিশ্চিত করেছে যেন যে সেই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। সেই কারণে কবির মনে এই উক্তি যে আর ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। একটা কুকুর চলে গেল, এই কুকুর চলে যাওয়ার প্রসঙ্গটা কেন না কবি তার প্রিয়জনদেরকে ছেড়ে যুদ্ধক্ষেত্রে সামিল হয়েছেন। ছেড়ে চলে যাওয়ার ফলে প্রিয়জনের মনের দুঃখ, মনের কষ্ট, মনের যন্ত্রণা তার প্রিয়জনের মধ্যেই সীমাবদ্ধ। জাগতিক জগতের আর পাঁচজনের কাছে তার সেই দুঃখের কোনো অভিঘাত পৌঁছায়নি। কুকুর যেমন প্রাত্যহিকভাবে যেমন হেঁটে যায় রাস্তায়, তেমনই হেঁটে গেছে। এই কুকুর চলে যাওয়া বা গির্জার নান হেঁটে যাওয়া, এগুলো যেন উদাসীন তাদের উদাসীনতাকেই ইঙ্গিত করে। তবে গির্জার নানের হেঁটে যাওয়ার ক্ষেত্রে আরেকটা তাৎপর্য রয়েছে। নান কথার অর্থ হচ্ছে সন্ন্যাসিনী। ঈশ্বরের উপাসক। স্বাভাবিক কারণে তার বিশ্বাস যে জগতের সৃষ্টি ধ্বংস সবই ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। ঈশ্বরই সৃষ্টি করেন, ধ্বংস করেন। স্বাভাবিক কারণে সৃষ্টির আনন্দ বা ধ্বংসের ভয় তার মনকে স্পর্শ করে না, কারণ তার মতে ঈশ্বর যা করেন সবই ভালোর জন্য করেন। স্বাভাবিক কারণে পৃথিবীর এই যুদ্ধ বা পৃথিবীর অশান্তি এগুলো এই সন্ন্যাসিনী বা নানকে স্পর্শ করে না। তাই কবিতার কথকের বাড়ি ছেড়ে যুদ্ধক্ষেত্রে চলে যাওয়াটা তাদের কাছে কোনো আবেদন সৃষ্টি করতে পারে না। তাই তারা যেন এ সম্পর্কে উদাসীন। এভাবেই প্রিয়তমের জন্য কবির প্রিয়ার অপেক্ষা এক সপ্তাহ, একটার পর একটা দিন করে এক সপ্তাহ থেকে কয়েকটা সপ্তাহ, একটার পর একটা সপ্তাহ পেরিয়ে একটা বছর কেটে যায়। কিন্তু কবিতার প্রিয়া বা প্রিয়তমা সে কবির অপেক্ষায় দাঁড়িয়ে যে থাকেন, সেই অপেক্ষা কিন্তু অপেক্ষাই থেকে যায়, সেই অপেক্ষা আর পূর্ণ হয় না। এমন করে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। আমাদের প্রিয়তমের হৃদয়ের যন্ত্রণা, কষ্ট, অপেক্ষা, আশা এগুলো হয়তো স্থির হয়ে রয়েছে, কিন্তু সময় প্রবাহমান। আপন গতিতে আপন খেয়ালে সময় এগিয়ে চলেছে। এই সময়ের এগিয়ে চলার সাথে সাথেই প্রকৃতির প্রেক্ষাপট পরিবর্তন হয়, প্রকৃতির জলবায়ু পরিবর্তন হয়, রোদের পর বৃষ্টি এভাবেই এগিয়ে আসে। ঠিক তেমনই বৃষ্টি এলো। যে পথ দিয়ে কবি এগিয়ে গিয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে গৃহ ছেড়ে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হয়েছিলেন, সেই পথে কবির পায়ের দাগ যেন সেই বৃষ্টির জল ধুয়ে দিল। অর্থাৎ কবির শারীরিক উপস্থিতির সমস্ত রকম চিহ্ন যেন ধীরে ধীরে লুপ্ত হতে থাকলো। সেই উপস্থিতি লোপ পেল এবং সাথে সাথে যেন সেই রাস্তায় ঘাস জন্মালো। অর্থাৎ এতটাই বিস্তৃত হলো যে নতুনের আগমন ঘটল। সেই পায়ের দাগের বদলে ঘাসের জন্মানো, যেন একের পরিবর্তে আরেকজনের আবির্ভাব। পৃথিবীতে কোনো কিছুই কারো জন্য থেমে থাকে না। না থাকে একটা মানুষের জন্য পৃথিবী থেমে থাকে, না কোনো ঘটনার জন্য। পৃথিবী তার
আপন খেয়ালে আপন নিয়মে সময়ের স্রোতে ভেসে এগিয়ে চলে। এই এগিয়ে চলাই যেন ইঙ্গিত। যত দিন এগিয়ে যায় তত উম, কবিতার কথকের প্রিয়তমার অপেক্ষা যন্ত্রণা যেন বাড়তে থাকে, তার দুশ্চিন্তা যেন বাড়তে থাকে। আর সেই বাড়তে থাকা দুশ্চিন্তাগুলো যেন তার মাথায়, তার মনে যেন পাথরের ভারের মতো বোঝা নিয়ে আসে। পাথর, একটার পর একটা পাথর চাপানো হলে যেমন ভার ক্রমান্বয়ে বাড়তে থাকে, ঠিক তেমনই একটার পর একটা বছর কেটে যাচ্ছে, যেন সেই চিন্তার ভার কবিতার কথক তথা প্রিয়তমা তথা দেশমাতারকে যেন গ্রাস করছে, যেন দুশ্চিন্তার ভারে ভারাক্রান্ত হচ্ছেন আমাদের দেশমাতা বা কবিতার কথকের প্রিয়তমা। এরভাবেই যখন দিন যায়, একটা সময় এলো যুদ্ধ। সেই জন্য কবি বলেন তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কার পর? না, এই যে যুদ্ধ আসার আগের মুহূর্ত, এতক্ষণ যা যা চলছিল তা যেন যুদ্ধের প্রস্তুতি চলছিল। সেই প্রস্তুতি পর্ব শেষ হওয়ার পর যুদ্ধের সূচনা ঘটে। সেই তারপর কথাটা যেন সেই প্রস্তুতিকালীন পর্বের পরবর্তী সময়কে ইঙ্গিত করছে। যুদ্ধের সূচনা হয় তারপরে। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধটাকে কার সঙ্গে তুলনা করছেন? না, যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। আগ্নেয় পাহাড় থেকে কি উদ্গীরিত হয়? না, অগ্নি উদ্গীরিত হয়, লাভা উদ্গীরিত হয়। আগ্নেয় পাহাড় থেকে জ্বলন্ত লাভা উদ্গীরিত হয়। সেখানে নানা রকমের দাহ্য পদার্থ বা রাসায়নিক পদার্থ বেরোয়। সেই লাভার উদ্গীরণ অনেকখানি ঘটে থাকে এবং সেই লাভা উদ্গীরণের ফলে কি হয়? না, পারিপার্শ্বিক পরিবেশ পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ঠিক তেমনই যেন যুদ্ধের প্রস্তুতি চলতে চলতে হঠাৎ করেই যুদ্ধের সূচনা ঘটে। আর যুদ্ধের সূচনার ফলে তা সামগ্রিকভাবে ধ্বংসলীলা সংঘটন করে, সামগ্রিকভাবে ধ্বংস ডেকে আনে। তাই যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। আগ্নেয় পাহাড় থেকে লাভা উদ্গীরিত হয়, আর যুদ্ধের ফলে মানুষের শরীরের রক্ত নির্গত হয়। অগ্ন্যুৎপাতের ফলে লাভা নির্গত হয়, যুদ্ধের ফলে মানুষের শরীরের হৃদয়ের রক্ত নির্গত হয়। আগ্নেয় পাহাড় যেমন আবির্ভাব হয় হঠাৎ করেই এবং তার পারিপার্শ্বিক পরিবেশকে সম্পূর্ণ ধ্বংস করে, ঠিক যুদ্ধও তেমন সামগ্রিক ধ্বংস ডেকে আনে এবং তার আবির্ভাব কিছুটা যেন আকস্মিক। তাই তিনি বলছেন যে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কী কী ধ্বংস করলো? এই সামগ্রিক ধ্বংসলীলার মধ্যে কী কী পড়লো? না, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সামগ্রিক ধ্বংসের মধ্যে শিশুও রয়েছে, শিশুরা বাদ যায়নি বাড়িও। শিশু ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক, ভবিষ্যতের আশা জাগায় এই শিশু নিষ্পাপ সরল মানবিকতার প্রতীক, যেন মানবিকতার প্রতীক হিসাবে এখানে উঠে এসেছে। শিশু ভবিষ্যতের আশা, স্বপ্ন, নিষ্পাপ সরল মানবিকতার প্রতীক। এই শিশুও সেই যুদ্ধের অভিঘাত থেকে রেহাই পায়নি, শিশুদেরকেও খুন হতে হয়েছিল। আর বাড়ি শুধু ইটকাঠ পাথর দিয়ে তৈরি একটা ইমারত নয়। এই বাড়ি আসলে
সম্পর্কের বন্ধন, এই বাড়ি আসলে নিরাপদ আশ্রয়স্থল। বাড়ি সম্পর্কের বন্ধন, নিরাপদ আশ্রয়স্থল, সেগুলোও ধ্বংস হলো এই যুদ্ধের আঘাতে। কিন্তু এত কিছু ধ্বংস হওয়ার পরেও সেই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। কোন মেয়েটি? না কবির সেই প্রিয়তমা, কবির সেই দেশমাতা, তার কিন্তু মৃত্যু হলো না। আসলে এই মেয়েটি যেন আমাদের মনের আশা, আমাদের মানুষের মানবিকতা এবং ভালোবাসার প্রতীক হিসাবে যেন অক্ষত রইল। মানুষের মৃত্যু হয়, কিন্তু মানুষের মনের ভালোবাসা, মানুষের মধ্যেকার মানবিকতার মৃত্যু হয় না। সে কিন্তু অনন্ত আশা নিয়ে থাকে যে পৃথিবীতে এই ধ্বংসলীলার পরেও হয়তো কিছু মানবিকতা থাকবে, ভালোবাসা থাকবে, যা দিয়ে এই পৃথিবীটা আবার নতুন করে গড়ে তোলা সম্ভব হবে। এই যে যুদ্ধ, এই যুদ্ধে শিশু, বাড়ি ধ্বংস হয়েছে। আর কি ধ্বংস হয়েছে? না সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কথাই আছে, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? অর্থাৎ নগর যখন ধ্বংস হয়, তখন নগরের মধ্যে থাকা দেবালয়, সেই দেবালয়ও ধ্বংস হয়। সেই ধ্বংসের অভিঘাত থেকে দেবালয়ও রক্ষা পায় না। সমস্ত সমতলে যখন আগুন ধরে গেল, তখন শান্ত হলুদ দেবতা, যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারাও কিন্তু টুকরো টুকরো হয়ে পড়ে গেল মন্দির থেকে, তারাও ধ্বংসপ্রাপ্ত হলো। এখন প্রশ্ন, দেবতাদেরকে শান্ত বলা হচ্ছে কেন আর হলুদ বলা হচ্ছে কেন? শান্ত কথাটা এখানে যেন নির্বিকার অর্থে ব্যবহৃত হয়েছে। যখন যুদ্ধের প্রস্তুতি চলছে, যুদ্ধ নেমে এসেছে, যুদ্ধের ভয়ঙ্কর তাণ্ডবলীলা, অমানবিকতা, অত্যাচার, ধ্বংসলীলা সংঘটিত হচ্ছে, তখন কিন্তু দেবতারা সেই ধ্বংসকে থামিয়ে দিতে পারেনি। যদিও সাধারণ মানুষের বিশ্বাস, সাধারণ মানুষের ভরসা যে এই পৃথিবীতে যা কিছু সুন্দর সবই এই ঈশ্বরের সৃষ্টি, দেবতার সৃষ্টি, তারাই সমস্ত অসুন্দর থেকে, সমস্ত অত্যাচার অবিচার থেকে আমাদের মানব সমাজকে, আমাদের পৃথিবীকে রক্ষা করবেন। যখন মানুষ এই রকম মনে আশা নিয়ে ছিল, সেই সময়ও আমাদের এই দেবতারা নির্বিকার ছিল। তারা যুদ্ধের অভিঘাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পারেনি, তাই তাদেরকে এখানে বলা হচ্ছে শান্ত। আর হলুদ কথাটা যেন বিবর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে, বিবর্ণতাকে ইঙ্গিত করে। এই মানুষের মনে ধীরে ধীরে এই দেবতাদের উপস্থিতি যেন বিবর্ণ হয়ে গেল, যখন দেবতাদের সম্পর্কে তাদের যে ভাবনা, সেই ভাবনাগুলো ফলল না, যখন তাদের স্বপ্নগুলো পূর্ণ হলো না, তাদেরকে বিপদের হাত থেকে, অত্যাচারের হাত থেকে, অবিচারের হাত থেকে যখন দেবতারা রক্ষা করতে পারল না, তখন যেন তাদের মনে ঈশ্বরের উপস্থিতি যেন কিছুটা বিবর্ণ হয়ে গেল। তাই এখানে দেবতাদেরকে শান্ত, হলুদ এই দুটো বিশেষণে বিশেষিত করা হয়েছে। তারা হাজার হাজার বছর ধরে সাধারণ মানুষকে আশা, স্বপ্ন দেখিয়ে এসেছিল। মানুষের মনের যেন ভরসা জুগিয়েছিল। সেই দেবতারা ভরসা জোগানো সত্ত্বেও তারা চুপচাপ যেন পাথরের মূর্তির মতোই দাঁড়িয়েছিল, যেন তারা ধ্যানমগ্ন হয়েছিল। যখন হাজার হাজার বছর পরে যখন এই যুদ্ধ এলো, সেই যুদ্ধের সময়ও তারা তাদের ধ্যান ভাঙল না, তারা যেন ধ্যানমগ্ন হয়ে থাকলো, নির্বিকার হয়ে থাকলো। তাই এখানে বলা হচ্ছে ডুবে ছিল ধ্যানে, তারাও উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখাতে পারল না। স্বপ্ন কিসের স্বপ্ন তারা দেখাতে পারল না? না, তারা সাধারণ মানুষের মনে চিরস্থায়ী যে আসন, মানুষের মনে যে আসন, চিরস্থায়ী আসন অধিকার করে ছিল তারা, বা তাদের স্বপ্ন ছিল চিরস্থায়ী আসন দখল করে থাকবে, সেই স্বপ্ন আর তারা দেখতে পারল না। তারা কি দেখতে পারল না? মানুষের উপর যে অধিকার
প্রতিষ্ঠা করেছিল দেবতারা। দেবতাদের যে একচ্ছত্র মানুষের উপর আধিপত্য বিস্তার করেছিল, সেই আধিপত্য চিরস্থায়ী করার আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ মানুষের মনে চিরকালীন গ্রহণযোগ্যতার স্বপ্ন তারা আর দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই বিধ্বংসী যুদ্ধ কি আর ধ্বংস করলো? না, ধ্বংস করলো সেই মিষ্টি বাড়ি। মিষ্টি কথাটা এখানে আদরিনী, প্রিয় বাড়ি, মিষ্টি কথা, প্রিয় আদরিনী বাড়িকে বোঝানো হচ্ছে। তাহলে মিষ্টি বাড়ি কথার অর্থ প্রিয় আদরিনী, নিরাপদ আশ্রয়স্থল, ভালোবাসার বন্ধনের জায়গা। সেই সমস্ত জায়গাগুলো ছাড় পেল না এই যুদ্ধের অভিজ্ঞতা থেকে। সেই বারান্দা, কোন বারান্দা? যেখানে আমি বলতে কে? কবিতার কথক ঝুলন্ত বিছানায় মানে দোলনায় ঘুমিয়েছিলেন। সেই গোলাপি গাছ এবং সেই বাড়ির সংলগ্ন একটা গোলাপি গাছ, আর সেই গাছের পাতা কেমন? না করতল মানে হাতের তালুর মতো ছড়ানো পাতা, সেগুলোও ধ্বংস হয়ে গিয়েছে। প্রাচীন জল তরঙ্গ, সেই জল তরঙ্গও ধ্বংস হয়েছে। জল তরঙ্গ কি? না জল ভরা বাটিতে, 7টি জল ভরা বাটিতে কাঠি দিয়ে আঘাত করলে যে আওয়াজ ওঠে বা যে সুর ওঠে, এমন যন্ত্রকে বলা হয় জল তরঙ্গ। জল তরঙ্গ এক প্রকার বাদ্যযন্ত্র বিশেষ, যেখানে 7টি বাটিতে জল ভর্তি থাকে। সেই জল ভর্তি বাটির উপর আঘাত করে, কাঠি দিয়ে আঘাত করে বিশেষ সুর তোলা হয়। সেই প্রাচীন জল তরঙ্গ তাও ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এই যুদ্ধ শুধু বর্তমানকে ধ্বংস করে এমনটা নয়, বর্তমানের সাথে সাথে অতীতকেও পুরোপুরিভাবে যেন ধ্বংস করে দেয়। অতীতকেও পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়, সব চূর্ণ করে দেয়, আগুনে জ্বালিয়ে ছারখার করে দেয়। যেখানে শহর ছিল তার পরিণাম কি হলো? এই যুদ্ধের পরিণাম, না যুদ্ধের পরিণাম হলো যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যেখানে শহরের সৌন্দর্য ছিল, মাধুর্য ছিল, শহরের রূপ ছিল, জীবন্ত প্রাণ ছিল শহরে, সেখানে সব যেন মৃতপ্রায়, সব যেন ভস্মীভূত হয়ে গেছে। সেখানে সেই প্রাণের পরিবর্তে কাঠকয়লা রয়েছে। সৌন্দর্য মাধুর্য যেন আজ ধ্বংস হয়ে অঙ্গারে পরিণত হয়েছে। লোহাগুলো দোমড়ানো অবস্থায় রয়েছে, আর মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। যে পাথরের মূর্তিগুলো হয়তো বা আমাদের মনে স্বপ্ন দেখিয়েছিল, আমাদের মনে শ্রদ্ধা ভক্তি এনেছিল, আজ সেই শ্রদ্ধা ভক্তির বদলে ভয় যেন আমাদের মনে নিয়ে আসে। যেন মৃত পাথরের মূর্তির তাই বীভৎস মাথা এখানে ছড়িয়ে রয়েছে শহরে। আর কি ছড়িয়ে রয়েছে? না রক্তের কালো দাগ। রক্তের রং আমরা জানি লাল হয়, কিন্তু সেই রক্ত যখন শরীর থেকে নির্গত হয়, দিয়ে শুকনো হয়ে যায়, তখন তার রং হয় কালো। এই যুদ্ধের ফলে মানুষের শরীর থেকে অজস্র রক্ত খরিত হয়েছে। যে রক্তের শুকনো রক্তের কালো দাগ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এই কালো শুধু রক্তের শুকনো রক্তকে কি বোঝাচ্ছে? তা না, আসলে এই যুদ্ধের ফলে কি শহর জীবনে মানব জীবনে যেন অন্ধকার নেমে এসেছে, অন্ধকারকে ডেকে এনেছে। যেন এই মানব জীবনে অন্ধকারের প্রতীক হয়ে উঠেছে এই কালো। ভবিষ্যতের অন্ধকারাচ্ছন্নতাকে যেন এখানে বোঝানো হয়েছে। কিন্তু সব কিছু যখন অন্ধকার, ভবিষ্যতের আশা, স্বপ্ন, মানুষের জীবন, শিশু, বৃদ্ধ, মানুষের প্রিয় বাড়ি, অতীত, বর্তমান সব যখন ধ্বংসপ্রাপ্ত, তখনও পর্যন্ত কিন্তু মানুষের মানবিকতার প্রতীক হয়ে সেই মেয়েটি আমার অপেক্ষায় রয়েছে। কবি বলেছেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অর্থাৎ যখন এরকম সব কিছু ধ্বংসের মাঝে যেন আশার বাণী নিয়ে
মানবিকতার বাণী নিয়ে এই মেয়েটি যা কবির প্রিয়তমা কিংবা দেশমাতা, সে কিন্তু অপেক্ষারতা অবস্থায় রয়েছে। এখানে অসুখী একজন কবিতার নাম। অসুখী কে? অসুখী একজন কে? আপাত দৃষ্টিতে মনে হয় সেই প্রিয়তমা, যাকে ছেড়ে তিনি চলে এসেছিলেন, না বলে চলে এসেছিলেন যে তিনি আর ফিরবেন না। তাই প্রিয়তম তথা কবিতার কথকের আশায় আশায় দিন গুনছেন। কবিতার কথক যতক্ষণ ফিরে আসেননি বলে তার মনে দুঃখ, যন্ত্রণা, কষ্ট এসে যেন তাকে আঘাত দিচ্ছে, তাই তিনি যেন অসুখী, সুখী নন। অন্যদিক থেকে দেশমাতার সন্তান তারই মুক্তির জন্য সংগ্রামে লিপ্ত হয়েছে, যে সংগ্রামে তার জীবিত অবস্থায় ফেরার আশা প্রায় না বললেই চলে। সন্তান যেন তার মা হারিয়ে অসুখী হয়ে রয়েছেন। অসুখী কারা? অসুখী শহরের সাধারণ মানুষেরা। যে সমস্ত সাধারণ মানুষেরা, যে সমস্ত মায়েরা কোল খালি করেছে, যাদের শিশু মারা গেছে, যে সমস্ত মানুষদের মিষ্টি বাড়ি ধ্বংস হয়েছে, আশা আকাঙ্ক্ষা সব কিছু ধ্বংস হয়েছে, তারা যেন অসুখী। এবারে কবি নিজেও, কবি বা কবিতার কথক নিজেও যেন অসুখী। তিনি সেই তার প্রিয়তমার কাছে যেতে পাচ্ছেন না, ইচ্ছে থাকলেও। তার দেশমাতা কষ্টে রয়েছেন, এই জন্য দেশমাতা পরাধীন রয়েছেন, এই জন্য তিনি অসুখী। একজন সংবেদনশীল মানুষ, একজন হৃদয়বান সম্পন্ন মানুষ, একজন মানবিকতা বোধ সম্পন্ন মানুষ হিসাবে কবি বা কবিতার কথক অসুখী। এই কারণে এই যুদ্ধের অমানবিকতা, অত্যাচার, রক্তক্ষয়ী ধ্বংসলীলা যেন তাকে বেদনা দেয়, কষ্ট দেয়। সবে মিলে অসুখী একজন। এই একজন কোনো বিশেষ একজন নয়, যেন প্রত্যেকটা মানুষ যেন একক ব্যক্তি হয়ে উঠেছে, যেন নিঃসঙ্গ হয়ে উঠেছে যুদ্ধের কারণে, এবং প্রত্যেকটি নিঃসঙ্গ মানুষ যেন অসুখী হয়ে গেছে। ধন্যবাদ।